তুরকে পাওয়া গেছে কথাটা শুনেই তীব্রের বন্ধ থাকা রক্তলাল চোখ জোড়া মিলে তাকায়। তীব্রের সাড়া না পেয়ে ঋদ্ধ আবার বলে ওঠে, স্যার, তুর এখন ওর চাচার বাড়িতে, আর একটা ছেলে ওর বাড়িতে ওকে দিয়ে গেছে। আর যতটুকু জানতে পেরেছি তাতে ওই ছেলেটা নাকি তুরের বিএফ। আর কি? গম্ভীর গলায় কথাটা বলল তীব্র। স্যার, যেই ছেলেটাকে ওর বয়ফ্রেন্ড বলছে তুর এতদিন ওই ছেলেটার সাথেই ছিল। আর যেহেতু ওনারা ওই ছেলেকে তুরের বয়ফ্রেন্ড ভাবছে, তাই ওনারা কি তুরের এখান থেকে যাও আর গাড়ি বের করো, আমি বেরোবো। আর কিছু না বলেই ঋদ্ধ বেরিয়ে গেল। ওদিকে তুর আর সানিকে বসিয়ে রাখা হয়েছে। ওরা কেন পালিয়ে গেল যার আগা মাথাও কেউ জানে না। তুরের বাবা মা মেয়েকে ফিরে পেয়েই খুশি, কিন্তু চাচা না, ওনাদের মান সম্মান নষ্ট করেছে। তুমি কি করো এখন? জি, ইঞ্জিনিয়ারিং। পালিয়েছো 6 মাস, বিয়ে করনি কেন? আসলে যাওয়ার পর দিন আমার মায়ের কাছে চুকলি মানে তুরকে রেখে একটা কাজে বাইরে যেতে হয়েছিল, তাই। তা বিয়ে না করে ফিরে এলে কেন? তোর বাবা, বিয়ে করবো না বলেই তো আনছি। আসলে আমি তো চাইছিলাম, কিন্তু তুর আপনাদের চায়, তাই না তুর? মাথা নাড়ায় তুর। তাহলে এখন বিয়ে করবে তুরকে? বেশম খায় সানি, আর তুরের তো দম আটকে আসছে। আসলে আমার ইঞ্জিনিয়ারিং শেষ করতে এখনও 6 মাস টাইম লাগবে তো। আচ্ছা। হাফ ছেড়ে বাঁচলো দুজন। সানি কোনো মতে বেরোয়। এখানে এসে যা বুঝলো কেউ ওকে মানুষ বলে গণ্য করতে চাচ্ছে না। বেজায় রেগে গেছে, ও এখনই চলে যাবে। কিন্তু তার আগে তুরের সাথে কথা বলাটা খুব জরুরি। কিন্তু কোথাও তুরকে পাচ্ছে না। পরে একজনের কাছ থেকে জানতে পারে তুর তোয়ার রুমে। ও গিয়ে রুমে ঢুকতেই তোয়া হকচকিয়ে যায়। তারপর ওকে দেখে বেরিয়ে যায়। তুর জানালার সামনে বসেছিল, সানিওর কাছে যায়। দেখ চুকলি, আমি আর পারছি না। অনেক হেল্প করেছি, বিশ্বাস কর, আমি আর পারবো না। এরকম থাপ্পড় সিনিনের বাবাও আমাকে দেবে না। আমি এই মুহূর্তে চলে যাব, তাই বলতে এলাম। চলে আসতে নেয়। ধন্যবাদ সানি, আমার জন্য এতটা করেছেন। তাই করেছি, আর পারবো না। এবার আমি বিদায় হই, নইলে তোকে ফিরিয়ে দিয়ে লাভ নেই, বিয়ে দিয়েই ছাড়বে। আচ্ছা, তবে একটা কথা, এবার না হয় পড়াশোনার কথা বলে বেঁচে গেছি, কিন্তু তোর বাপ চাচা আমার গোষ্ঠীর পিণ্ডির সব কিছু রেখে দিয়েছে। মানে 6 মাস পর কি হবে? বিয়ে করে নেবেন। ওই চুপ, যত সব ফালতু কথা। তোর মতো ধোঁকাবাজকে কখনো না। এইটা শুনে তোর চুপ হয়ে যায়। সানিটা বুঝতে পারে, যাই হোক, ও তো ইচ্ছে করে বিয়েতে রাজি হয়নি, তাই বাধ্য হয়ে ওর সাথে মিথ্যে বলেছে। তা আপনার সেই ক্রাশ তীব্রের কথা ভাবছেন নাকি? ধরো তাই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কথাটা বলল তুর। ওরে মাইয়ারে। আচ্ছা, সে যাই হোক, আজ আসি, সাবধানে থাকিস। তুরের নাক টেনে কথাটা বলে সানি। আচ্ছা, এখন যাই, মা চিন্তা করবে। আর এখন আসি, লাগলে বলিস। তারপর চলে আসে। দোতলায় জানালার সামনে এতক্ষণ যা হয়েছে তা পুরোটাই গাড়ির মধ্যে বসে দেখছে তীব্র। অপেক্ষা করো তুর, আজকে রাতেই তুমি আমার দেখা পাবে। অনেক অপেক্ষা করেছো আমার জন্য, আর একটু করো। তোমার আর আমার দুজনের অপেক্ষায় আমি শেষ করব। আজ অনেক দিন পর তুর ওদের সবার সাথে একসাথে খেতে বসেছে। সানি সেই দুপুরে চলে গেছে, অনেক কষ্ট করেই গেছে। কেউ ছাড়তে চাইছিল না। সানির যা যা বলেছে তা সত্যিই নাকি মিথ্যা, এসব জেনেই ওর চাচা ওকে যেতে দিয়েছে। দুপুরে ওদের সাথে কোনো মতে খেয়ে পালিয়েছে। এখন রাত। সবাই তুরকে সানির কথা জিজ্ঞেস করছে। রাতের খাবার খেয়ে সবাই মিলে একসাথে হয়েছে, কিন্তু ওদের কোনো কথার জবাব তুরের কাছে নেই। ওকে চুপচাপ থাকতে দেখে ওরা নিজেদের মতো আড্ডা আর টিভি দেখছে। আর তুর চুপচাপ এক কোণে বসে আছে। সবার সাথে আছে, তবুও কোথাও একটা শূন্যতা। 6 মাস এক পরিবেশে অভ্যস্ত ছিল, একজনের অভ্যাসে অভ্যস্ত ছিল, তার অন্যায় দাবিতে অভ্যস্ত ছিল। সবটা এত তাড়াতাড়ি বদলে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তবে এই ভেবে তুরের মনে শান্তি লাগছে, ওকে আর যাই হোক কোনো তীব্র কোনো মতেই খুঁজে পাবে না। যেই মেয়েকে ও কিনে নিয়ে গিয়েছিল সেই মেয়ের বাড়ি কোথায় তাতে তো তীব্রের জানার কথা না। তখন তোয়া গিয়ে পাশে বসে ওকে ডাক দেয়। তুর ভাবনার জগৎ থেকে বাইরে আসে। এই তুর, আর কতক্ষণ বসে থাকবি? ওরা সবাই ঘুমাতে চলে গেছে, তুই আমার সাথে ঘুমাবি। তোর তো একা ঘুমাতে ভয় লাগে। তুর গিয়ে তোয়ার বুকে মাথা রাখে। না আপু, এখন আর লাগে না, বরং একা না ঘুমালে ঘুম আসে না, অভ্যাস হয়ে গেছে। তাই নাকি? সানি চলে গেছে বলে মন খারাপ? আপু, আমাকে একটু তোমার বুকের মাঝে ঘুমাতে দেবে?
মায়ের কাছে যেতাম, কিন্তু ওনার শরীরের অবস্থা ভালো না, আমি গেলে ঘুম বাদ দিয়ে মাথা হাতাবে, তাই ঘুমের ওষুধ দিয়ে এসেছি। পাগলি, আচ্ছা আয়। তোয়া তুরকে নিয়ে শুয়ে ওর মাথায় বিলি কেটে দেয়। তোর আস্তে আস্তে ঘুমের কোলে ঢলে পড়ে। তোয়া ওর কপালে চুমু এঁকে দেয়। কাজিন হলেও ছোটবেলা থেকে তুরকেও সবচেয়ে বেশি ভালোবাসে। আমি জানি না তুই কেন এমন করলি, তবে এটা বুঝতে পারছি তুই কিছু লুকাচ্ছিস। তারপর তোয়া নিজে ওর পাশে শুয়ে পড়ল। ঘুমের মাঝে হঠাৎ তুর কারো গরম নিঃশ্বাস পায়। মনে হচ্ছে কেউ ওর খুব কাছে। নিঃশ্বাসের উষ্ণতা আর সেই নিঃশ্বাসের মালিকের শরীর থেকে বেরিয়ে আসা মৃদু ঘ্রাণটা তুরের কাছে অপরিচিত নয়, হাজারবার অনুভব করেছে ও। হঠাৎ করে অনুভূতিটা যেন আরো প্রখর হতে লাগলো। তুরের নিজের শ্বাসও বেড়ে গেছে। ও ঘুমের মাঝে নাকি ঘুমের ঘোরে বুঝতে পারছে না। অনুভূতি অস্তিত্বটা যতটা পাচ্ছে ততটা অস্থির হয়ে পড়ছে তুর। এক প্রকার অস্থিরতা নিয়েই তুর অনুভূতির অস্তিত্বটাকে ধরতে হাত বাড়ালো। ডান হাত তার দখলে, তাই বাম হাত দিয়েই তাকে স্পর্শ করলো। তুরের হাতটা তার নাক মুখে পড়তেই পিলে চমকে উঠল। অস্থিরতা আরও বেড়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে অস্থির কণ্ঠে বলে উঠল, তীব্র। কথাটা শুনে অদ্ভুত এক হাসি ফুটে উঠল তীব্রর ঠোঁটে। এখনও নিজের চোখ বন্ধ করে আছে তুর, কিন্তু তীব্রকে চিনে নিতে ওর একটুও কষ্ট হয়নি। তুমি ভাবলে কি করে তীব্র তার বন্দিনীকে এত তাড়াতাড়ি মুক্তি দেবে? আপনি তীব্র নন, আমি স্বপ্ন দেখছি, একটা ভয়ঙ্কর স্বপ্ন। কারণ তীব্রের জানার কথা না আমি কোথায়। চোখ বন্ধ করে শক্ত করে ওর শার্টের কলার ধরে কাঁদতে শুরু করে তুর। বিশ্বাস না হলে চোখ খুলেই দেখো, এত ভয় কেন আমাকে তুর? যার কাছে এতদিন থাকলে তাকে ফাঁকি দিয়ে চলে এলে সে বুঝি তোমাকে ধরতে চাইবে না। আর তোমার খোঁজ পাওয়া নিয়ে কথা, তুমি ভাবতেও পারবে না তোমার জন্য তীব্র কী করতে পারে। এইটা শুনে তোর নিজের চোখ খোলে আর মুহূর্তেই থমকে যায়। সত্যি ওর সামনে তীব্র। ও তীব্রের থেকে নিজেকে ছাড়াতে চাইলে তীব্র নিজের হাত তুরের পিঠের নিচে দিয়ে একটানে উঠিয়ে ওকে নিজের বাম কাঁধে রাখে। বাম হাত দিয়ে ওকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। তুর চিৎকার করতে চাইলে ওর মুখ চেপে ধরে। তোমার কি মনে হয় পালিয়ে রক্ষা পেয়ে গেছো? এই তীব্র তোমাকে আর খুঁজে পাবে না। তোমার কথায় বিয়ে করতে রাজি হয়েছিলাম, তুমি কি করলে? ছেড়ে এলে আমাকে। তোর কান্নায় ভেঙে পড়ে, শ্বাস আটকে আসছে। তীব্র ওর মুখের থেকে হাত সরিয়ে ওর মুখ থেকে লেপটে যাওয়া চুলগুলো সরিয়ে দেয়। তোর চেয়েও নিজেকে ছাড়াতে পারে না। আর কি চেয়ে আপনার তীব্র? এবার তো আমাকে মুক্তি দিন। এইটা শুনে আরও শক্ত করে আঁকড়ে ধরে তুরকে। তোমার কি মনে হয় তুর, আমি যেই মেয়েকে এনে নিজের বন্দিনী করে রেখেছি সে তুমি হয়ে গেছ? না তুর, আমি তুর নামে সেই মেয়েটাকে তোরের গালে হাত দিয়ে নিয়ে এসেছি, যাকে নিজের বন্দিনী করেছি তাকে আপন করে নেওয়ার জন্য। আমি যেতে চাই না আপনার সাথে। আপনি পারবেন না তীব্র। কাঁদতে কাঁদতে কথাটা বলল। আমি যেতে চাই না আপনার সাথে, আপনি এটা করতে পারবেন না তীব্র। কাঁদতে কাঁদতে কথাটা বলল তুর। হাসালে তুর। যে তোমার বাড়িতে, তোমার রুমে, তোমার বেডে এসে তোমাকে নিজের মাঝে টেনে নিতে পারে, সে তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। আর আমার কাজটা তুমি আরও সহজ করেছো তুর। এখন যদি তোমাকে আমি নিয়ে যাই, সবাই ভাববে তুমি ওই ছেলেটার সাথে চলে গেছো। তখন সবাই ওই ছেলেটাকে ধরবে। তীব্র, না, আপনি এমনটা করতে পারেন না। তোমারও উচিত হয়নি আমাকে ঠকানোর। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। তীব্র তুরের গালে, কপালে, নাকে, ঠোঁটে অজস্র ছোট ছোট চুমু আঁকতে থাকে, যাতে নিজেকে তীব্রের হাত থেকে ছাড়ানোর ছটফটানিটাও বেড়ে গেছে। কিন্তু তীব্র ওকে ছাড়ার বদলে নিজের স্পর্শে ভরিয়ে দিতে থাকে তুরকে। তীব্র তুরের গলার নিচের সে বাইটের দাগের কাছে এলেই তুর প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। আর পুরো বাড়ির লোকজন এসে জড়ো হয়ে যায় সেখানে। কিন্তু তুরের রুমে এসে যা দেখতে পায় তাতে সবাই নিজেদের মুখ চাচাই করতে থাকে। তুরের মা এসে ওকে জড়িয়ে ধরে। তুরের কোনো হুঁশ নেই, ও বেহুশের মতো বিছানায় শুয়ে আছে আর কাঁদছে। আশেপাশে তোয়াকেও দেখতে পাচ্ছে না। তুরকে হালকা পানি দিয়ে জাগানোর চেষ্টা করে, কিন্তু তুর চোখ মেলে না, বরং নিজের মনে কিছুক্ষণ বিড়বিড় করে আবার ঘুমিয়ে পড়ে। এটা দেখে ওর মা সবাইকে চলে যেতে বলে। তবে একটা কথায় অদ্ভুত লাগে যে তুর স্বপ্ন দেখে থাকলে পানি দিলে ঘুম ভেঙে যাওয়ার কথা, কিন্তু তুর অবাক করে দিয়ে ঘুমিয়ে গেছে। তুরের হঠাৎ এমন করার কারণ কেউ খুঁজে পায় না। অনেকটা চিন্তিত হয়েই তারা ফিরে যায়, কিন্তু তখনই আরেকটা কথা ভেবে থমকে যায়
যে তুরের পাশে তো তোয়াও ছিল, ও কই? কি হলো তান, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এতদিন পর তুর বাড়ি এসেছে, অথচ আমি ওকে একা ফেলে তোমার সাথে বসে আছি। আমি কি করব? আমি তো নিজেই জানি না। আমাকে ঋদ্ধ তোমাকে নিয়ে আসতে বলেছে, আমি আসতে চাইনি। তুমি জানো বাসে এটা নিয়ে কি হতে পারে? কি আর হবে, আমাদের বিয়ের ডেটটা ফিক্সড করে দেবে। সেটা আরও মজা, তাই না বলো? তান, দিন দিন তুমি রোমান্টিক হয়ে যাচ্ছে, তাই না? তোমার মনের মতো। চুপ, একদম চুপ। এখন তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি ফিরতে হবে, তোর একলা আছে। কেউ একলা নেই ভাবিজান, ঋদ্ধও কথাটা বলল। আমাদের এখানে কেন নিয়ে এসেছো, তাও আবার এত রাতে? আমার বাসায় জানলে কি হতে পারে সেটা তোমাকে আশা করি বোঝাতে হবে না ঋদ্ধ। চিল ইয়ার, এত লুকিয়ে কি প্রেম করা যায়? করলে আমার মতো করে করবা, কথাটা বলল ঋদ্ধ। হ্যাঁ, তো তোর মতো করে প্রেম করব, যে ব্রেকআপের ভয়ে কান্না করে পাগল হয়ে যায়। দেখ তান ভাই, আর যাই বলো, আমার ব্রেকআপ নিয়ে কোনো কথা বলবা না, মুখ ফুলিয়ে কথাটা বলল ঋদ্ধ। সে অধিকার আমি কাউকে দেইনি। আচ্ছা যাই হোক, আমাদের এখানে আসতে বলছো কেন তাই বলো। এই কথাটা বলল তোয়া। আসলে স্যার আপনাদের দুজনকে কিছু দিতে বলেছিল, আর সেটা দিতে এসেছি। ঋদ্ধ, এটা তো কাল দিতেই পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু আপনারা তো জানেন আমি নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি না। আপনাদের জিনিস আমি যাতে না খুলি তাই এখনই দিয়ে দিলাম। তুমি? আচ্ছা যাই হোক, কিন্তু তোমার স্যার কই? আমি তো 1.5 মাস ধরে ওকে দেখাই পাচ্ছি না। আসলে স্যার অফিসিয়াল কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে অন্যদিকে কোনো খেয়াল দিতে পারছে না, তাই আর কি আমাকে দিয়ে আপনাদের গিফট দিয়ে নিজের কার্য হাসিল করতে চাইছে। আর আপনি তো জানেন স্যার কাজের ব্যাপারে কতটা সচেতন। একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আজ তাইলে আসি। আচ্ছা। তান আর তোয়া বাইকে করে চলে যায়, আর ঋদ্ধ হাফ ছেড়ে বাঁচে। যাই হোক, আমার কাজ শেষ এবার। স্যার নিজের কাজ ঠিকঠাকভাবে করতে পারলেই হলো। ওনাদের লাভ দেখে মনে হচ্ছে আমি আমার লাভ লাইফ নিয়ে অনেক সুখে আছি। আমার গার্লফ্রেন্ড ব্রেকআপ করতে চাইলে অত প্যারা তো দেয় না বাবা। শোনা আমার, দুনিয়ার সবচেয়ে ভালো জিএফ। তো বাসায় গিয়ে অবাক হয়ে যায়, ওর বাবা, ভাই আর বড়রা ওর জন্য অপেক্ষা করছে। বুঝতে পেরেছে ও বাড়ি থেকে বেরিয়েছে। ওনারা বুঝতে পেরেছে মিথ্যে বলে লাভ নেই, তাই সেই চেষ্টা করলো না ও। আর ও যে তানের সাথে গিয়েছে তাও সবাই জানে। ও মাথা নিচু করে ওর বাবার সামনে গেল। মেয়েদের গায়ে হাত তুলতে নেই, বিশেষ করে মেয়েরা যখন বড় হয়। আর যেহেতু ওই কাণ্ডের পর তানের সাথে বিয়ে দিতে রাজি হয়েছে, তাই এটা নিয়ে জলঘোলা করতে চাইলেন না তিনি। তোয়া কিছু বলতে যাবে তার আগেই উনি বলে উঠল, তুমি যথেষ্ট ম্যাচিউর তোয়া, তাই তোমাকে বোঝানোর মতো কিছু হতে পারে না। তবে আজকের কাজটা তুমি ঠিক করনি। আর তোর একলা ঘরে থাকতে ভয় পায়, ওকে একলা ছেড়ে যাওয়া তোমার উচিত হয়নি। সরি বাবা, আমি এ নিয়ে এখন আমি আর কোনো কথা বলতে চাই না। যা বলার কাল সকালে বলবো। তবে তোমার মনে রাখা উচিত ছিল তুমি আমার মেয়ে। আজ তানের সাথে তোমার বিয়ে ঠিক না হলে এর জন্য কঠোর শাস্তি তুমি পেতে। তো মাথা নিচু করে আছে। আজ অবধি যেই বাবা ওর ওপর রাগ করতে দেয়নি, ওর একটা কাজে সে প্রশ্ন তুলছে। যাই হোক, নিজের রুমে যায় তোয়া। তোয়ার অপেক্ষা করলো না, নিজের রুমে চলে গেল। এসে দেখে ওর চাচি মানে তুরের মা তুরের মাথায় তেল দিয়ে মাথা আঁচড়ে দিচ্ছে, আর তুর মৃত মানুষের মতো ঘুমাচ্ছে। এভাবে ঘুমাতে কোনোদিন দেখেনি তুরকে। এটা দেখে তো বলে উঠল, কি হয়েছে চাচি, তুমি এখানে কেন? তখন উনি সব কিছু তোয়াকে খুলে বলে। বেশ অবাক হয় ও। তখনই চোখ যায় বারান্দার দিকে। ব্যালকনিতে যাওয়ার দরজা খোলা। ওদের দোতলা বাড়ির চারিদিকে বাগানে ঘেরা। বাড়িটা ওর দাদুর চাকরির জন্য। তুরের বাবা মা অন্য জায়গায় থাকে, কিন্তু ওনারা এখানেই। আর তোয়ার রুমের ব্যালকনির সাইডে বাগান, আর ব্যালকনি গ্রিল দিয়ে আটকানো নয়, খোলা। বাবা আটকে দিতে চেয়েছিল, কিন্তু তোয়া চায়নি। রোজ সকালে এখানে দাঁড়িয়ে কফি খাওয়া ওর অভ্যাস, কিন্তু তাই ঘুমাতে যাওয়ার সময় সবসময় ব্যালকনির দরজা লক করে ঘুমায়। আর ওর স্পষ্ট মনে আছে ও দরজা লক করেছিল। আর তুর ওর আগে ঘুমিয়েছে, তাই তুরের পক্ষে দরজা খোলা সম্ভব না। তাহলে কে খুলল? মামুনি, তুমি কি দরজা খুলেছ? কই না তো। তাহলে অন্য কেউ খুলেছিল? না, আমি এসেই তো দরজা খোলা দেখেছি। আর বাকি সবাই আমার পরেই এসেছে। কিন্তু কেন? না এমনি, তুমি ঘুমাও। না রে, বলছি না ঘুমাতে। আমি তুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তারপর জোর করে অনেকে শুয়ে তুরের মাথায় হাত বোলাতে থাকে। কিন্তু কিছুতেই যেন মনে সন্দেহ কাটছে না। ও দরজা খোলা রেখে যায়নি, তাহলে দরজা খুলল কিভাবে? তবে কি কেউ এসেছিল? আর তুর এমন করলো কেন? এটা কি স্বাভাবিক?
তোর মাথায় এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু তার উত্তর মিলাতে পারছে না। ব্যাপারটা স্বাভাবিক হয়েও স্বাভাবিক লাগলো না তোর কাছে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যায় বুঝতে পারে না ও। গাড়ির সিটে এতক্ষণ হেলান দিয়েছিল তীব্র। একটু আগেই তোয়াকে ভিতরে ঢুকতে দেখলো। তখনকার তুরের চিৎকারে আর অপেক্ষা করতে পারেনি। তুরকে একটা ইঞ্জেকশন পুশ করে কোনো মতে বেরিয়ে আসে, যাতে তুর কাউকে কিছু বলতে না পারে। কারণ তুরের কাছে গেলেও ওকে নিয়ে আসার সঠিক সময় আর সুযোগ কোনোটাই ওটা ছিল না। কিন্তু তীব্র এসেছিল, ওই ভয়টাও ওর মনে রাখতে চায়নি। তুর, ঘুমাও তুর। আমি তোমাকে যতটা না আপন করে চাই তার চেয়ে বেশি চোখের সামনে দেখতে চাই। তুমি চলে আসার পর আমি বুঝতে পেরেছি আমি কতটা অসহায় হয়ে পড়েছি তোমাকে ছাড়া। আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। তুমি খুব শীঘ্রই আমার কাছে থাকবে, কথা দিলাম। সকালে ঘুম থেকে উঠে তো বাইরে গিয়ে দেখে বাইরে অনেক আয়োজন করা হয়েছে। ওর মাকে গিয়ে জিজ্ঞেস করতে উনি বলে বিয়ের ব্যাপারে কথা বলতে তান আর তার পরিবার আসছে, একটু বাদে ওরা চলে আসবে। তো আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। এত কিছুর পর তানের সাথে ওর বিয়ের কথা বলতে হচ্ছে, তবে তোয়া যে খুশি তা নয়, কারণ তানের সাথে ও যা করেছে তারপরেও তান একবারের জন্য ওর সাথে জোর গলায় কথা বলেনি। নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে, সেই সাথে অপরাধীও। মাঝে মাঝেও এটাই বুঝে উঠতে পারে না তান ওকে এতটা ভালোবাসে কেন। ভার্সিটির প্রথম থেকেই তানকে ওর ভালো লাগতো। শান্তশিষ্ট মিষ্টভাষী ছিল তান, সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। ওকে কেউ খারাপ কিছু বললে কোনোদিন কারোর সাথে রাগ করেও কথা বলেনি তান, বরং মিষ্টি হাসি দিয়ে সবার মন জয় করে নিত। এক কথায় ছেলেমেয়ে সবার সম্মানের ছিল তান। তোয়াকে তান প্রপোজ করেছে তা না, তোয়া নিজেই ওকে নিজের মনের কথা বলেছে। তান প্রথমে না করলেও নিজের জেদে বাধ্য করেছে ওকে ভালোবাসতে। সেই ছেলেকে যখন অপমান করে বের করে দিয়েছে তখন তানের একটা কথাই ছিল, ভালোবাসি তোমায়, যদি পারো ফিরে এসো। যতদিন অন্য কারো না হবে ঠিক ততদিন তোমার অপেক্ষায় থাকবো। এই কথাটা সেদিন তোয়ার ডাকটা আরও বাড়িয়ে দিয়েছিল, যার ফলস্বরূপ হসপিটালে ছিল তান। কিন্তু আজ নিজের সবটা কর্ম তোয়ার মনে পড়লেও তা যেন তানের মনে নেই। তোয়া ফিরে আসলে শুধু এটাই বলেছিল, ভুল করেছিস, এখন ভুল বুঝতে পেরে ক্ষমা চেলে মাফ করব না। এটাই ছিল তানের কাছে বাধা পড়ার কারণ। ক্ষমা শব্দটা দিয়ে মানুষ কতটা নিচু হতে পারে তা তান বুঝিয়ে দিয়েছে। নিজের কাছে লজ্জিত আজ তোয়া, কিন্তু তানের কাছে এখনও তার নিষ্পাপ তোয়াই হয়ে রইল। ওর জায়গায় অন্য কেউ হলে কি এমনটা করতো? যাই হোক, তোয়া শাওয়ার নিয়ে রেডি হয়ে বাইরে যেতে দেখে ওরা চলে এসেছে। তোয়ার চোখে চোখ পড়তেই তান মৃদু হাসি দেয়, যাতে নিজের অজান্তেই নিজের চোখ নামিয়ে নেয় তোয়া। তোয়া আর তানকে একপাশে বসিয়ে ওনারা বিয়ের দিন তারিখ ঠিক করে। বরাবরের মতোই তানের চোখ তোয়ার মাঝে আটকে গেছে, আর এই প্রথমবার তানের জন্য লজ্জা পাচ্ছে তোয়া। দুই পরিবারের সম্মতিতে ওদের বিয়ে ঠিক করা হয়। সামনের শুক্রবার ওদের বিয়ে ঠিক করা হয়। যেহেতু একবার বিয়ে ভেঙেছে তোয়ার, যদিও তো বিয়ের মুহূর্তে নিজেই বিয়েটা করবে না বলে বেঁকে বসেছিল, আর ওকে মানানো সম্ভব না, তাই কেউ জোর করেনি। তাই এবার তাড়াতাড়ি বিয়ে দিতে চায় ওর বাবা। সবাই এ নিয়ে খুব খুশি। তান গিয়ে তোয়ার কাছে জিজ্ঞেস করলো, এবার আমাকে বিয়ে করবেন? না করলে বলে দিন, কষ্ট করে আসবো না। তখনই তোয়া তানের পেটে খুব জোরে চিমটি কেটে বলে, এই কথা বললে এখানে মেরে পুঁতে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কই? আসলেই তো ও রুম থেকে এসেছে অনেক আগে, তাহলে এখনও ওঠেনি? ঘড়িতে 12টা বাজে। সে যাই হোক, ভেবেছিলাম মেয়েটাকে এই খরুশের বউ করব, যাতে ওর নিরামিষ জীবনটা একটু রসালো হয়। তার হলো কই? তুমি কি পাগল? তোমার বন্ধু আর দূরের সাথে আকাশ পাতাল তফাত। জানি না কেন তোমার ফ্রেন্ডকে আমার একটুও ভালো লাগে নাই। সব কথায় কেমন একটা রহস্য পেঁচায়, মানে এক কথা দুটোর উত্তর হয়। তোয়া, দেখো তান, তোর যদি সানির সাথে নাও যেত তখন আমি ডক্টর রায়হানের সাথে ওকে বিয়ে দিতে রাজি হতাম না। এটা তোমাকে আগেও বলেছি। আর আমি না চাইলে যে চাচাচি আমার কথা শুনবে তা তুমি জানো। আচ্ছা আচ্ছা, এখন আমাদের বিয়েটা ভেঙে দিও না। তান চলে যেতে নেয়। কোথায় যাচ্ছ? আসছি। তোয়া তুরের রুমে গিয়ে দেখে তুর এখনও বেঘরে ঘুমাচ্ছে। ও আলতো করে তুরকে ডেকে তোলে। তুর কোনো মতে নিজের চোখ খুলে শুধুই এইটুকু বলে, আমাকে ঘুমাতে দেন আপু, নইলে আমি বাঁচব না। তারপর আবার ঘুমিয়ে পড়ে। তোয়া কিছু ভেবে পায় না, তাই ও আর ডেকে তোলে না, ওকে ঘুমাতে দেয়। তুরে সবটা
যেন অদ্ভুত লাগছে। দুপুরের পরে তুর ঘুম থেকে উঠলো, খুব ভারী লাগছিল নিজেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নেয় তুর। দুপুরের খাবার পর তোর আবার রুমে গিয়ে শুয়ে পড়ে। তখনই তোয়া তুরকে ডাকে, কিরে আর কত ঘুমাবি? সারাদিন তো ঘুমেই কাটালি। জানি না আপু, কেন জানি না অনেক ঘুম পাচ্ছে, কিন্তু এত ঘুমালে তো শরীর খারাপ করবে। আচ্ছা বিকেলের দিকে উঠবো, এখন ঘুমাই। তো আর বিয়ের কথা না শুনেই আবার ঘুমিয়ে পড়ে তুর। আচ্ছা মেয়ে, বাবা এসেই খালি ঘুম। বিকেলের দিকে ঘুম ভাঙে তুরের। ও ফ্রেশ হয়ে দেখে সবাই নানান কাজে ব্যস্ত। এই যে এলেন ঘুমরানি, কথাটা বলল ননি। হ্যাঁ রে, তোর কি আক্কেল নেই? তোয়াপুর বিয়ে আর তুই? তোয়াপুর বিয়ে মানে? কার সাথে? হয়েছে থাম, তুই আমার সাথে আয়। তোয়া তুরকে নিয়ে নিজের ঘরে যায়। আচ্ছা কাল রাতে তোর কি হয়েছিল? ঘুমের মাঝে চিৎকার করেছিলি কেন? আমি আবার তখনই কাল রাতের কথা মনে পড়ে। মুহূর্তে কালো মেঘের আধার নেমে আসে তুরের মুখে। তীব্র এসেছিল কাল? সত্যি তীব্র এসেছিল, কিন্তু জানার কথা না তুর কোথায়। তোর কাপা গলায় তোয়াকে জিজ্ঞেস করে, আপু কাল কি তুমি আমার সাথে ছিলে রুমে? তোয়া সত্যিটা বলে না, শুধু মাথা নাড়ায়। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে তুর। দুঃস্বপ্ন আপু, দুঃস্বপ্ন ছিল। আচ্ছা চল তাহলে। না আপু তুই যা, আমার ভালো লাগছে না। তুর প্লিজ আপু। জোরাজুরিতে যখন পারল না, তখন তো একাই চলে গেল। আর তোর কাল রাতের কথা ভাবছে, তীব্রকে ও কল্পনা করছে। আর তীব্র কেনই বা ওকে খুঁজবে? এই জন্য তুর ওর বন্দিনী? সেটা তো অন্য কাউকেও করতে পারে, কিন্তু একটা কথা তুরের মাথায় কিছুতেই আসছে না। তীব্র এত কিছুর পর ওকে বিয়ে করতে কেন চাইল? আচ্ছা যদি ভাগ্যের কোনো চক্রে ওর সাথে দেখা হয়ে যায়, তাহলে কি করবে তুর? তীব্র কি ওকে ছেড়ে দেবে? না তীব্রের চাওয়া তখন বুঝতে পেরেছে, আর না এখন। সেদিনের মতো তুর আর ঘর থেকে বের হয় না। তো ওকে ঘরেই খাইয়ে দিয়ে গেছে। আজও নির্ঘুমে কেটে যাচ্ছে তীব্রের রাত। ব্যালকনি রিজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট টেনে আজকেও পুড়িয়ে চলেছে নিজের ফুসফুসকে। তুরকে ওর কাছে নিয়ে আসার বাধা মাত্র একটাই, আর সেটা হচ্ছে তান। ওকে কিডন্যাপ করে আনা মানে পুরো দোষ ওই ছেলের গায়ে যাবে। তাতে ওই ছেলেটা ফাঁসলে সবাই এটা জেনে যাবে ওরা যা বলেছে সব মিথ্যে। তুর ওই ছেলেটার কাছে ছিল না, আর বিয়ের জন্য বলতে পারবে না, কারণ তাতে তান হবে ওর পথের কাঁটা। যেহেতু ওরা জানে তুর অন্য ছেলেকে ভালোবাসে, এখন তীব্রের কাছে একটাই পথ খোলা, তুরকে পাওয়ার। আর সেটা হচ্ছে তুর নিজে থেকে তীব্রের কাছে ফিরে আসা। আর সেটা যে তুর এমনি এমনি আসবে না, তাও তীব্র জানে। তবে তান যদি না থাকতো, তাহলে এতক্ষণে তুর ওর কাছে হতো। কিন্তু তানকে সত্যিটা জানানো মানে বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে দেওয়া, কারণ ও খুব ভালো করেই জানে ও যা করেছে এটা তান জানতে পারলে কোনোদিন তীব্রের দিকে ফিরেও তাকাবে না। ও তুরের জন্য তানকে হারাতে পারবে না। তোমাকে আমার কাছে আসতে হবে তুর। হয় তুমি স্বেচ্ছায় আসবে, নয়তো বাধ্য হয়ে। যেহেতু বিয়ে এই সপ্তাহে, তাই সব কিছু কেনাকাটা করা দরকার। এবার জাঁকজমকভাবে বিয়েটা হবে, কিন্তু সময় খুব কম। তাই সকাল থেকে সবাই লিস্ট তৈরি করেছে। দুপুরের খাবার খেয়েই শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। সবাই যে যার মতো ব্যস্ত। ব্যস্ততা নেই শুধু তুরের, কোনো কিছুতেই নিজেকে জড়াতে পারছে না। 6 মাস আগে সময়টা হলে এখানে সবচেয়ে ব্যস্ত থাকতো ও, কিন্তু আজ আর তা নেই। অনেক কিছু হারানোর শূন্যতা আজ সব কিছু বিষাদময় করে তুলেছে। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হয়, কিন্তু যখন এই মানুষগুলোর ভালোবাসার কথা মনে পড়ে, তখন এসবের কাছে সেই মানুষটার অন্যায়গুলো নগণ্য লাগে। দোষ ও তো করেনি, তাহলে ও কেন মরবে? বাচ্চার ইচ্ছেটা তখনই প্রবল হয়। মূল্যবান জিনিসটা হারানো মানে সব কিছু হারানো না, শূন্য থেকেও সবটা শুরু করা যায়। তীব্রকে ভয় পেয়ে কাঁদবে না, কারণ ও এখন মুক্ত। খুঁজে পাবে না তীব্র ওকে, তাই নিজেকেও স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে চায় ও। দুপুরের খাবার খেয়ে ওরা শপিংয়ের জন্য বেরিয়ে পড়ে। তখনই ননি বলে, তোর জিজুকেও ডেকে নে না। তোর কোনো কথা বলল না, হালকা হেসে আবার নিজের ভাবনায় চলে গেল। মার্কেটে ঢুকে তোয়া যেন পাগল হয়ে গেল। সবাই নিজেদের মতো নিজেদের পছন্দের জিনিস দেখতে লাগলো, কিনতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল, সবাই কেনায় ব্যস্ত, আর তোর দাঁড়িয়ে দেখে যাচ্ছে কিছুই যেন ভালো লাগছে না। বিকেলে ওরা রেস্টুরেন্টে নাস্তা করতে করতে যে যা কিনেছে আর কিনবে তার কথা বলাবলি করছে। তোয়া নিজের ব্যস্ততায় তুরের কথা ভুলে গেছে। ওকে জিজ্ঞেস করলে বলে, তোমরা আগে নিজেদের ঝামেলা মেটাও, আমার চয়েস খারাপ,
তোমার কেনাকাটা হয়ে গেলে আমারটা করব। খাওয়া শেষ করে ওরা শাড়ির দোকানে যায়। তো এবার তুরের জন্য শাড়ি কিনতে চায়, কিন্তু ঠিক তখন একজন মহিলা স্টাফ এসে বলে উনি তুরকে হেল্প করবে। তিনি তুরকে একটা টকটকে লাল রঙের গোল্ডেন কাজ করা শাড়ি দেখায়। শাড়িটা বেশ ভালোই লাগে তুরের, কিন্তু শাড়ির প্রাইস দেখেও না করে দেয়। এর চেয়ে নর্মাল দেখান। আচ্ছা ম্যাম, আপনার যখন পছন্দ হয়েছে আপনি না হয় ট্রাই করে দেখে নিন। তুর হ্যাঁ সম্মতি করে। ট্রায়াল রুম কোন দিকে? ওই দিকে ম্যাম। তুর ট্রায়াল রুমে গিয়ে দরজা আটকাতে দেখে কেউ একজন সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে তুর তাড়াতাড়ি দরজা খুলতে চাইলে পারে না। লোকটাকে টেনে ভিতরে নিয়ে জড়িয়ে ধরে। তুর কিছু বুঝে ওঠার আগেই অবচেতন হয়ে পড়ে। তোয়া তুরকে কল করছে কিন্তু ধরছে না। তখন একটা মেসেজ আসে, আপু আমি সানির সাথে যাচ্ছি, ফিরতে লেট হবে, বাসায় জানিয়ে দিস। এটা দেখে তো আবার ফোন করে, কিন্তু এবার ফোন বন্ধ। সানিকে ফোন করবে কিন্তু ওর নাম্বার নেই। বিরক্ত হয়ে তোয়া নিজের কাজে মন দেয়। তুরের চোখ খুলতেই উপরের দেয়াল চোখে পড়ে। ওঠার চেষ্টা করতে আটকে যায়, হাত পা বাঁধা। আরও একটা টেবিলের উপর শুয়ে আছে। ডাকতে চাইলেও পারল না, মুখটাও বাঁধা। মনে হচ্ছে কোনো গোডাউন ঘর। বাড়ি থেকে হালকা আলো আসছে, বুঝতে পারছে সন্ধ্যা নেমেছে, কিন্তু কে এনেছে সেই লোকটাকে। তুরের ভাবনা শেষ না হতেই আফসা অন্ধকারে একটা চেনা মুখ ভেসে আসে। কলিজা কেঁপে ওঠে তুরের। বাঁধন মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। তীব্রকে ছেড়ে আর কতদিন দূরে থাকবে তুর বেবি? তুরের দুদিকে হাত দিয়ে ওর কপালে আধো পরশ বুলায় তীব্র। তারপর কিছুটা দূরে সরে গিয়ে বলে, ওয়েলকাম ব্যাক টু দ্য হেল। তীব্রের নরকে আবার ফিরে আসার জন্য তোমাকে স্বাগতম। তুরের ছোটাছুটি আরও বেড়ে গেল। এভাবে ছোটাছুটি করো না সোনা, হাত অলরেডি লাল হয়ে গেছে, একটু পর কেটে রক্ত বের হওয়া শুরু করবে। তীব্র এত জোরে ধমক দিল যে তুর এবার কেঁদেই দিল। হালকা হাসলো তীব্র, তারপর ওর গাল খুব জোরে চেপে ধরল। এইটা আমাকে ধোকা দেওয়ার আগে তোর ভাবা উচিত ছিল। আমার কাছে ধরা পড়লে তোর কী হাল হতে পারে। তুই তীব্রকে ধোকা দিয়েছিস, এবার তার শাস্তিও পাবি। তোর মাথা নেড়ে না করলো, কিন্তু তীব্র শুনল না। তীব্র কোথাও একটা চলে গেল, কিন্তু যখন ফিরে এলো তাতে তুরের কলিজা সহ কেঁপে উঠল। কারণ তীব্র এমনি আসেনি, ওর হাতে গরম করে লাল হয়ে যাওয়া দুটো লোহার শিক, যা দিয়ে ধোয়া উঠছে। আজকে তোর এমন অবস্থা করব যাতে আর কোনো দিন আমাকে ছেড়ে যাওয়া তো দূরে থাক, তার ভাবনা মনে আনবি না। তীব্রকে ধোকা দেওয়ার পরিণাম আজ তোকে বোঝাবো। আমার দেয়া আঘাত তোর শরীরে স্থায়ী না হলেও এই শিকের আঘাত হবে। এই বলে শিকগুলো তুরের দিকে এগিয়ে দিতে লাগলো। একটা শিক তুরের ডান হাতে, আরেকটা ওর পেটের দিকে। তুর নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছে, এতটাই যে ওর হাত কেটে রক্ত বের হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু মুখ বাধা থাকার কারণে শব্দ করতে পারল না। ইশারায় না করলো, কিন্তু তীব্র শুনল না। এক পর্যায়ে তুর উপরের দিকে তাকিয়ে কান্না শুরু করলো। একটা কথা বলি, অনেকেই বলবেন তীব্র এমন তাইও নায়ক, আর তার কারণ সবার জানা। তাই তীব্র এমন কেন এটা বলবেন না। তীব্র এমন বলেও নায়ক, কারণ কাহিনীটাই এমন, আর তার জন্য আপনারা দেখেন। আর তীব্রকে ভালো না লাগলে কিছু করার নেই, কারণ ওর এসব পাগলামি আপনাদের মনে হয় কোনো কাহিনী হতে পারে না। আর তীব্রকে ভালো না লাগলে কিছু করার নেই, কারণ ওর এসব পাগলামি আপনাদের মনে হয় কোনো কাহিনী হতে পারে না। সে যাই হোক, আমি একটা কথা বলবো, ও হিরোরূপী ভিলেন বা ভিলেনরূপী হিরো। আমি কিন্তু ওকে ভালো বলিনি, বরং ওর নেগেটিভ দিকটাই তুলে ধরেছি। ওকে ভালো বলেছি বলে আমার মনে হয় না। আর যাদের টর্চার নিয়ে সমস্যা তাদের বলছি, এই গল্পটাই কি আশা করেন? গল্পটাই তো সাইকো। এখন একজন সাইকোকে আপনার মতো করে ভাববে, আর সাইকো লাভ কাকে বলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আরেকটা কথা, কেউ বলবেন না তীব্রের এমন করার কারণ কি, কারণ পাগলরা যা করে কারণ ছাড়াই করে, হাসেও কারণ ছাড়া আর মারেও। আর কোনো ডাউট? আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।